নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। ইংরেজির শুভ নববর্ষ এবং একই সাথে আমাদের কল্পতরু দিবস। এই ভিডিওটি আমি আজকে অর্থাৎ 1 জানুয়ারিতে রেকর্ড করছি, সেই জন্য আজকেই আমি হ্যাপি নিউ ইয়ার বললাম তোমাদের। আর আজকে আমরা পড়ব ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর প্রথম ব্যাকরণের আজকে ক্লাস নেব বা করাবো, বা আমি বোঝানোর চেষ্টা করব, যাই বলো তোমরা। তো আজকে আমরা পড়ব ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। এবার ধ্বনি বলতে কি বোঝায়? ধ্বনি শব্দের অর্থ আসলে আওয়াজ, অর্থাৎ যা আমাদের কানে যে সমস্ত আওয়াজ আসছে তাকে আমরা ধ্বনি বলতে পারি বা ধ্বনি বলি, যে এই আওয়াজটা কানে আসছে। সমার্থক অর্থাৎ কোনো একটি শব্দের যদি সমার্থক শব্দ হয় তাহলে এই ধ্বনির সমার্থক শব্দ হবে আওয়াজ। কিন্তু আমরা যত আওয়াজ আমাদের কানে আসে বা যত শব্দ আমাদের কানে আসে সবগুলোকেই কি আমরা ধ্বনি বলতে পারি? যেমন ধরো সমুদ্রের ডাক বা পাখির ডাক, বা ধরো মেঘের গর্জন বা বিদ্যুতের যে গর্জন, বা নদীর শব্দ, এই সবগুলোকে কিন্তু আমরা ঠিক ধ্বনি বলে গ্রাহ্য করি না। অন্তত বাংলা ব্যাকরণ অনুযায়ী এগুলোকে আমরা ধ্বনি বলে গ্রাহ্য করি না। ধ্বনি বলে আমরা কোনগুলোকে গ্রাহ্য করি? যেগুলো আমাদের বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত শব্দ, সেইগুলোকে আমরা ধ্বনি বলে গ্রাহ্য করি। তাহলে আমরা কোনগুলোকে গ্রাহ্য করি? আমাদের বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত যে শব্দগুলো অর্থযুক্ত, আমরা একজন আর একজনের সঙ্গে যে শব্দগুলোর মাধ্যমে ভাব বিনিময় করে থাকি, সেই শব্দগুলোকে আমরা বলি ধ্বনি। তো বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র অর্থাৎ বাক শব্দটা থেকেই আমাদের এসেছে বাক্য শব্দটি। অর্থাৎ যে সমস্ত যন্ত্রের সাহায্যে আমাদের শরীরের বা আমাদের মুখ গহ্বরের যে সমস্ত যন্ত্রের সাহায্যে আমরা কথা বলতে পারি, বা আমাদের এই যে শব্দ, এই যে ধ্বনি, অর্থবহ ধ্বনি আমরা নির্গত করি, অর্থবহ বা অর্থ ছাড়াও যে ধ্বনি, যেমন কোনো একটি শিশু, সে যখন কথা বলতে শেখে না তখন তো সে অনেক কথা বলে, অনেক কিছু বলে, অনেক আওয়াজ সে তার মুখ দিয়ে বের করে, সেগুলোও কিন্তু সে বাকযন্ত্রের সাহায্যেই বের করে। কিন্তু এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত শব্দগুলি আমাদের লোকসমাজে ব্যবহার করি আমরা, অর্থাৎ আমরা একে অন্যের কাছে ভাব বিনিময় করি এবং সেই শব্দগুলি দ্বারা আমরা বাক্য গঠন করি, তারপরে সেই বাক্য আমরা লিখিও। তো এই বাকযন্ত্র কোনগুলি? এই বাকযন্ত্র রয়েছে আমাদের মোট বাকযন্ত্র কোনগুলো রয়েছে? কটি বাকযন্ত্র আছে? ঠোঁট, এই যে ঠোঁটের সাহায্যে আমরা কথা বলছি। দাঁতের সাহায্যেও আমরা কথা বলছি। সব থেকে বড় হচ্ছে জিভটা কখনো দাঁতে ঠিকছে, কখনো আবার এই যে ঊর্ধ্বতালুতে ঠিকছে, কখনো আবার নিম্নতালুতে ঠিকছে। এই ঊর্ধ্বতালু, নিম্নতালু, এবং কখনো কখনো এই জিভ দাঁতে ঠেকছে, তাই তো? তাহলে কটা পাওয়া গেল? একটা ঠোঁট, দাঁত, জিভ, ঊর্ধ্বতালু, নিম্নতালু। এবং জিভেরও দুটো অংশ আছে, একটা সম্মুখ ভাগ, একটা পশ্চাৎ ভাগ। হ্যাঁ, তাই তো? এই দুটো। তাহলে জিভের একটা সম্মুখ ভাগ, একটা পশ্চাৎ ভাগ। এছাড়া হচ্ছে কিছু শব্দ আমরা যখন ব্যবহার করি নাক দিয়ে বেরোয়, যেমন নাক দিয়ে মনে হচ্ছে একটা নিঃশ্বাস বেরোচ্ছে, এই দন্তের ন একটা হলো। তারপরে কি হচ্ছে? আসলে শব্দগুলো কিভাবে ব্যবহার হয়, কিভাবে বেরোয়? আমরা যে এই যে শ্বাস আমাদের ভেতরে যাচ্ছে, যখন সেই শ্বাস নির্গত হচ্ছে, বাইরে আসছে, বাইরে আসার সময় আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন এই কণ্ঠনালী বলা হয়, কণ্ঠনালীতে শ্বাস
যখন আসছে, বেরোচ্ছে, তখন সেই বাতাসটা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন দিকে বেরোচ্ছে। তো এই বিভিন্ন দিকে বেরিয়ে যে বিভিন্ন শব্দের তৈরি করছে, শব্দের সৃষ্টি করছে, হুম, এই গুলিকে বলা হয় মানে এর সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়। তাহলে ধ্বনির সৃষ্টি কিভাবে হয় না, আমাদের এই শ্বাসবায়ু আদান মানে আসা যাওয়ার সময় আমাদের এই যে ফুসফুস থেকে আসছে যখন শ্বাসবায়ুটি, তখন সেই শ্বাসবায়ু যে সমস্ত অঙ্গের মাধ্যমে বাধাপ্রাপ্ত বা বিনা বাধায় বা অঙ্গের সংকোচন প্রসারণ বিভিন্ন কারণে যে ধ্বনির বা যে আওয়াজের সৃষ্টি করছে, যে ধ্বনির সৃষ্টি করছে, অর্থপূর্ণ ধ্বনির সৃষ্টি করছে, সেগুলিকেই আমরা অর্থপূর্ণ আওয়াজের সৃষ্টি করছে, সেগুলিকে আমরা ধ্বনি হিসেবে গ্রাহ্য করছি বা ধ্বনি বলছি। তো এই বাকযন্ত্র কোথা থেকে শুরু হচ্ছে? ফুসফুস থেকে শুরু হচ্ছে, দিয়ে কোথায় শেষ হচ্ছে? ঠোঁটে শেষ হচ্ছে। তাহলে প্রথমেই হচ্ছে ফুসফুস, তারপর কণ্ঠনালী। এই কণ্ঠনালীর মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে এটা নাকের সাহায্যেও কিছু বেরোচ্ছে, আবার আমরা কথা বলার সময় মুখ দিয়েও বেরোচ্ছে। তো মুখের বেরোনোর সময় যে যে অঙ্গগুলো, সেগুলো তো আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি, একটা কণ্ঠনালী আমরা উপলব্ধি করতে পারি। আর হচ্ছে আমরা দাঁত, জীবের অগ্রভাগ, পশ্চাৎভাগ, নাসিকা বা নাক, এগুলোকে আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি। তো এই সমস্ত কিছুকেই বলা হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রে যদি ছবি হয়, দেখানো হয়, তাহলে ভালো হবে। দাঁড়াও, এই যে এই হচ্ছে বাকযন্ত্রের ছবি, দেখছো? একটা এখান থেকে একটা এই যে চলে আসছে, এই যে নালীটা, মানে অর্থাৎ এই দিক দিয়ে আমাদের কথা সৃষ্টি হয় বা ধ্বনির সৃষ্টি হয়। এইটা হচ্ছে বাকযন্ত্রের ছবি, বোঝা গেল? এইভাবে জিভ, নাক, হ্যাঁ, এই বিভিন্ন জায়গা দিয়ে আমাদের বাকযন্ত্রের সৃষ্টি হচ্ছে। এই যে জিহ্বা, জিভের ওপরে ভাগ, নিচে মানে সম্মুখ ভাগ, পশ্চাৎ ভাগ, এটা নাসিকা, দন্ত, এই সব নিয়ে হচ্ছে আমাদের বাকযন্ত্রটি। তো এই গেল আমাদের বাকযন্ত্র। তো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি, অর্থপূর্ণ ধ্বনি, সেই অর্থপূর্ণ ধ্বনির সাহায্যে আমরা কি তৈরি করি? আমরা তৈরি করি আমাদের ভাষা, বা তৈরি হয়ে এসেছে আমাদের ভাষা। বিভিন্ন অঞ্চলে, সে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ভাষায় এই একই নিয়মেই তৈরি হয়েছে। এখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি লিখেছেন তার বইয়ে, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনজীবনে স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তাহলে কোনো একটি বিশেষ স্থানে, পৃথিবীর যে কথাটা বললাম, পৃথিবীর যে কোনো স্থানে মানুষ যে ধ্বনি সৃষ্টি করেছিল, সেই ধ্বনিগুলো কিন্তু একদম প্রথমে তো কোনো অর্থ ছিল না। মানুষ তাদের আবেগের সাহায্যে, আবেগটাকে প্রকাশ করার জন্য আওয়াজ যে সৃষ্টি হয়, এবং আওয়াজ তো মানে বেরোয়, এবং সেই আওয়াজ থেকে অর্থপূর্ণ ধ্বনি বহু বছর আগে, বহু হাজার বছর আগে, কত হাজার বছর আগে, মানে বহু যুগ আগে সেই মানুষ সেই ধ্বনি থেকে শব্দ সৃষ্টি করেছে, এবং শব্দ সমষ্টির মাধ্যমে ভাষা তৈরি করেছে, এবং এইভাবেই পৃথিবীতে ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়েছে। ডক্টর সুকুমার সেন সেই আলোচনায় বলেছেন, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বোধ্য ধ্বনি সমষ্টিই ভাষা। তাহলে একটি অঞ্চলের মানুষের অর্থবহ যে ধ্বনির সমষ্টি অর্থ বহন করছে বা তার অর্থ আছে, সেই ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা, একটি বহুজনের গোষ্ঠী যে ভাষার কথা বলছে। তারপর পরে, তাই তো, মনের ভাব আদান প্রদানের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত
কনিষ্ঠ যাকে বলে বা সব থেকে ছোট ধ্বনি হলো, সব থেকে ছোট প্রতীক হলো ধ্বনি। অর্থাৎ আমাদের যে ভাষার যে প্রতীক যদি আমি বলি, সেই তাকে বলে ধ্বনি। আচ্ছা, এবার আমি মানে একটু খাতায় চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, খাতায় লিখে। এর পরের বিষয়গুলো ঠিক লিখে না বললে হবে না। আমি কিছুদিন পর থেকে পরের ক্লাসেই হয়তো তোমাদেরকে আমি বোর্ডে বোঝাতে পারবো। আজকে আমার সেটি নেই, পুরোপুরি ব্যবস্থা করতে পারিনি। যাই হোক, তো আমি আজকে তোমাদেরকে খাতায় লিখেই দেখাই। তো কি বললাম, এই যে ধ্বনি, ধ্বনির লিখিত রূপকে আমরা বলি বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। আমাদের ভাষায় বর্ণ কোনগুলি? এই যে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এগুলোকে আমরা একসাথে বলি কি? বর্ণমালা, তাই তো? তো এই বর্ণমালাকে আবার বা বর্ণকে আমরা দুই ভাবে ব্যবহার বলতে পারি, দুই ভাগে ভাগ করি। ও আরেকটি কথা যেটা লিখে দিই, আশা করি তোমাদের কাজে লাগবে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। তো এই যে ধ্বনি, এই ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলি? বর্ণ। অর্থাৎ মুখে যখন আমি উচ্চারণ করছি, যেমন ধরো আমি উচ্চারণ করছি মুখে মা, তো মাটা হচ্ছে ধ্বনি, কিন্তু যখনই আমি সেটা এরকম ভাবে লিখছি, এটাকে আমি বলবো বর্ণ বা মানে বর্ণ বলবো, ঠিক আছে? কিন্তু আমি এর মধ্যে একটি বর্ণ পাবো না, আমি এর মধ্যে দুটি বর্ণ পাবো, একটা হচ্ছে ম আর একটা হচ্ছে আ। তো এই আ এবং মা দুটি বর্ণ, এই বর্ণ দুটি একসঙ্গে মিলিত হয়ে যে মা হচ্ছে, এই মাটাকে আমরা মানে ঠিক বর্ণ বলবো না, এটাকে দল বলবো বা বর্ণ সমষ্টি বলতে পারি। হ্যাঁ, দুটি বর্ণ যেখানে রয়েছে। তো এই যে বর্ণমালা, অর্থাৎ আমরা যখন উচ্চারণ করছি অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি লি, এগুলো সব হচ্ছে ধ্বনি। আর যখন সেগুলোকে আমরা এরকম ভাবে লিখে যাচ্ছি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ, এগুলো হয়ে যাচ্ছে তোমার বর্ণ। বোঝাতে পারলাম? আর এইটা হচ্ছে ধরো দুটি বর্ণের সমষ্টি। আর একসাথে, যেহেতু আমরা ক্লাস 8-এ আমরা একটা পড়েছিলাম দল, একসাথে এক ঝোঁকে যতটুকু আমরা বের করতে পারছি আমাদের বাকযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে, তাকে আমরা দল বলি। সেক্ষেত্রে মা হচ্ছে একটি দল, হলো? তো এরপরে আমরা এই ধ্বনিকে, অর্থাৎ এই আমাদের বর্ণকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আমাদের বাংলা বর্ণমালায় পুরো বর্ণ কয়টি আছে? আমাদের বাংলা বর্ণমালায় রয়েছে 52টি বর্ণ। 52টি বর্ণ রয়েছে, কিন্তু এই 52টি বর্ণ আবার অনেকগুলি ভাগ আছে। কিছু আছে বা স্বরবর্ণ, আমরা বলি স্বরবর্ণ। স্বরবর্ণ লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ, মুখের বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারিত হচ্ছে তাকে আমরা বলি স্বরধ্বনি। আর রয়েছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। এই হয়েছে আমাদের স্বরধ্বনি বা স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ।
এবার আমরা বর্ণের কথাতে পরে আসি। আমরা আগে ধ্বনি নিয়ে পড়ছি, এখানে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমরা প্রথমে পড়ব স্বরধ্বনি। স্বরধ্বনি কি? আমরা অনেক ছোটতে দেখেছি যে শব্দগুলি, যে ধ্বনি নিজেরাই উচ্চারিত হয় এবং অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় তাকে আমরা বলি স্বরধ্বনি, তাই তো? বাগ বাকযন্ত্রের সাহায্যে কিন্তু এই স্বরধ্বনিরও আবার বেশ কয়েকটি রয়েছে, ভাগ রয়েছে। আচ্ছা, প্রথমে কি বলবো? যে সমস্ত ধ্বনি নিজেরাই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলা হয়। এবার হ্যাঁ, ডক্টর সরি, এটি একজনের নাম, হ্যাঁ, আবুল কালাম মঞ্জুর মোরশেদ। উনি হচ্ছেন ভাষাবিদ, আধুনিক ভাষাতত্ত্ব নিয়ে উনি বই লিখেছেন। তার সেই বইয়ে তিনি একটি কথা লিখেছেন। তিনি বলেছেন, বাতাসের মুক্ত প্রবাহের জন্য যে ধ্বনি গঠিত হয় সেগুলি হচ্ছে স্বরধ্বনি। বাতাসের মুক্ত প্রবাহের জন্য যে ধ্বনি গঠিত হয় সেগুলি হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি, আধুনিক ভাষাতত্ত্ব বইটিতে লেখা। কি বলছে? বাতাসের মুক্ত প্রবাহ। বাতাস এখানে কোথায় মুক্তভাবে প্রবাহিত হতে পারে? বাকযন্ত্রে। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে যে স্বরগুলি বা যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করি, সেখানে এই স্বরধ্বনি উচ্চারিত হতে গেলে বাতাসের মুক্ত প্রবাহ হয়, অর্থাৎ কোথাও বাধা প্রাপ্ত হয় না। যে স্বয়ংভাবে যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্যে নয়, সরাসরি বাতাস খুব সুন্দরভাবে আমাদের বাকযন্ত্রের ভেতর দিয়ে বেরিয়ে আসে, কোথাও বাধা প্রাপ্ত হয় না। ঠিক আছে? শ্বাসবায়ু তার গতিপথ থেকে কোনো জায়গায় বাধা প্রাপ্ত হয় না, বিনা বাধায় বেরিয়ে আসতে পারে, তাকে আমরা বলি স্বরধ্বনি। যেমন তুমি ধরো উচ্চারণ করছো অ, আ, হর্ষই, মনে হচ্ছে না যে আমার জিভটা কোথাও ঠেকছে না, হর্ষু দীর্ঘ, জিভটা নিচে রয়েছে আমার। ধরো ক, খ, এইগুলো যখন উচ্চারণ করছি তখন গলায় একটা চাপ পড়ছে। কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা ওপরে ঠেকছে, তখন বাতাস তার ফাঁক দিয়ে বেরোচ্ছে। তো স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে বাতাস কোথাও বাধা প্রাপ্ত হয় না, তাই এগুলি মুক্তভাবে বেরোতে পারে। তার জন্য বলছে এগুলিকে স্বরধ্বনি। বাতাসের মুক্ত প্রবাহের জন্য যে ধ্বনি গঠিত হয় সেগুলি হচ্ছে স্বরধ্বনি। আমরা ছোট থেকে পড়ে এসেছি যে সমস্ত ধ্বনি নিজেরাই উচ্চারিত হতে পারে, যে সমস্ত বর্ণ নিজেরাই উচ্চারিত হতে পারে কারোর সাহায্য ছাড়া, তাকে আমরা স্বরধ্বনি বলি। এর থেকে এটা একটু বেশি স্পষ্ট হলো, বাতাসের মুক্ত প্রবাহের, অর্থাৎ বাতাস বাকযন্ত্রের ভেতর দিয়ে বাতাস যখন
প্রবাহিত হচ্ছে শ্বাসবায়ু, সেই শ্বাসবায়ুর যাতায়াতে কোথাও শ্বাসবায়ুটি বাধাপ্রাপ্ত হয় না। ফুসফুস থেকে যখন একটি বাতাস বের হয় ধ্বনি গঠনে সাহায্য করে, তখন সেই বাতাসটি স্বরধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না। বোঝা গেল? এবার এই স্বরধ্বনির কে কি বলছে, স্বরধ্বনির আমরা শ্রেণী ভাগ করব। হ্যাঁ, স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করব। স্বরধ্বনির প্রথমে কয়েকটি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য কি, স্বরধ্বনির উচ্চারণের সময় বাকযন্ত্রের শ্বাসবায়ু কোথাও বাধাপ্রাপ্ত হয় না। তাহলে একটা শ্বাসবায়ু বাধাহীনভাবে নির্গত হয় একটি। 2 হচ্ছে উচ্চারণের সময় অন্য বর্ণ সাহায্য হয় না, যেহেতু শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হয় না, তাই উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য নেয় না। 3 হচ্ছে অন্য বর্ণকে সাহায্য করে, অন্য বর্ণকে সাহায্য করে। এই যে ক যখন উচ্চারণ করছি আমরা, ক এর ভেতরে কি হচ্ছে, আমরা একটা অ বের হচ্ছে, তাই তো? এইগুলো হচ্ছে উচ্চারণে সাহায্য করে। বোঝা গেল? ক, খ, গ, ঘ, এই যে অ ভেতর বের হচ্ছে। তাহলে প্রথম বা মূল যে বিষয়টি, সেটা হচ্ছে শ্বাসবায়ু বাধাহীনভাবে নির্গত হয়, উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য নেয় না এবং অন্য বর্ণকে সাহায্য করে। এই 3টি হচ্ছে স্বরধ্বনির বৈশিষ্ট্য। স্বরধ্বনির বৈশিষ্ট্য। বোঝা গেছে? এবার স্বরধ্বনির আমরা 3 ভাগে স্বরধ্বনিকে ভাগ করি। একটি নিয়ম হচ্ছে বা একটি অনুসারে হচ্ছে শ্বাসবায়ুর গতিপথ অনুযায়ী আমরা ভাগ করতে পারি। 2 হচ্ছে উচ্চারণের সময় অনুসারে। 3 নম্বর হচ্ছে শ্বাসবায়ুর গমন পথে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। শ্বাসবায়ুর গমন পথের প্রকৃতি অনুসারে। এই 3টি রকম ভাবে 3টি বিষয়ের উপর নির্ভর করে আমরা স্বরধ্বনিকে ভাগ করে থাকি। আজকে আমরা এই শ্বাসবায়ুর গতিপথ অনুযায়ী স্বরধ্বনিকে যে ভাগগুলো, সেই ভাগগুলি পড়ব। হ্যাঁ, আজকে একটি ভাগ পড়ব আমরা। তাহলে কি অনুযায়ী বললাম? শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। শ্বাসবায়ুর গতিপথ অনুযায়ী বা অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এখানে স্বরধ্বনিকে আমরা কতগুলি ভাগে ভাগ করব দেখি। এক হচ্ছে মৌখিক স্বরধ্বনি এবং 2 হচ্ছে আনুনাসিক বা সানুনাসিক, একই। হ্যাঁ, আনুনাসিক বা সানুনাসিক, এই 2 ভাগে ভাগ করি। মৌখিক স্বরধ্বনি কাকে বলবো? মৌখিক স্বরধ্বনি বলবো ফুসফুসের গমন
বহির্গামী বাতাস ধ্বনি গঠিত, মানে বহির্গামী বাতাসের ফলে এই ধ্বনি গঠিত হয়, যে কোনো স্বরধ্বনি তাই বা যে কোনো ধ্বনি তাই। তো এই স্বরধ্বনি গুলি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ দিয়ে যাতায়াত করে তাকে মৌখিক স্বরধ্বনি বলে। বা আমরা ভালোভাবে বলতে গেলে পুরোটা কি হবে, ফুসফুস থেকে বহির্মুখী বাতাস ধ্বনি গঠনে সাহায্য করে। স্বরধ্বনি গঠনে ফুসফুস থেকে বাতাস নির্গত হওয়ার সময় কোনো বাধা পায় না। যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ দিয়ে যাতায়াত করে তাকে মৌখিক স্বরধ্বনি বলে। অর্থাৎ আমরা জানি স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরোনোর সময় কোথাও কোনো বাধা পায় না। তো মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ দিয়েই কেবল যাতায়াত করে, অর্থাৎ নাকটা বন্ধ থাকে, মুখ দিয়ে শ্বাসবায়ু যাতায়াত করে, তাকে আমরা বলি মৌখিক স্বরধ্বনি। বোঝা গেল? অর্থাৎ দেখো তোমরা অনুভব মানে স্বরধ্বনিটা ঠিক এই মৌখিক স্বরধ্বনির বিষয়টা কিছুটা ওই মানে কি বলবো, ওই অনুভব করার মতো। বা যে স্বরধ্বনিগুলিকে আমরা কি বলবো, এই যেমন ধরো অ, আ, হস্যই, দীর্ঘ, এগুলোর সময় দেখো উচ্চারণ করো মৌখিক স্বরধ্বনি অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, মুখ দিয়ে যখন আমি উচ্চারণ করছি তখন বাতাসটা সম্পূর্ণভাবে মুখ দিয়েই বেরোচ্ছে, কোনো রকম নাকের সাহায্য নিচ্ছে না বা নাক দিয়ে কোনো বাতাস বেরোচ্ছে না। এটাকে আমরা বলি মৌখিক স্বরধ্বনি। এই মৌখিক স্বরধ্বনিকে আবার আমরা 3 ভাগে ভাগ করি। শ্বাসবায়ু কেবল মুখ দিয়ে বেরোয়। এবার এই মৌখিক স্বরধ্বনিকে আমরা কয় ভাগে ভাগ করি বললাম? মৌলিক। আমরা অঙ্কতে মৌলিক বলে একটি শব্দ পড়েছি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা পড়েছি। সেই এটাকে 4 ভাগে ভাগ করি আমরা, হ্যাঁ, মৌখিক স্বরধ্বনিকে। তো এই মৌলিক সংখ্যাকে আমরা শুনেছি যে মৌলিক সংখ্যা, তো এই মৌলিক সংখ্যা কোনগুলি? যেগুলোকে ভাঙা যায় না, একদম সেই সেই একই অর্থ মৌলিক স্বরধ্বনি যে স্বরধ্বনিকে কোনোভাবেই ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যে স্বরধ্বনি গুলিকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, বিশ্লেষণ বা বিভাজন করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে। যেমন অ, আ, অ, আ, হস্যই, হস্যু, ও। এবং একটা আছে যার বর্ণ নেই, অর্থাৎ ধ্বনি আমরা উচ্চারিত করি কিন্তু এই শব্দটার না কোনো বর্ণ আমাদের বর্ণমালায় নেই, তো আমরা কোনো বর্ণ ব্যবহার করি না। এইটাকে আমরা বলি অ্যা। আমরা অনেক সময় দেখবে ব্যবহার করি কি হলো বা এরকম উচ্চারণ করি। এটা কিন্তু একটা মানে মৌলিক স্বরধ্বনি, আমরা এটাকে ধরি, কিন্তু এটাকে আমরা ভাঙতে পারি না। এই টাকে আমরা কোনোভাবেই মানে ভেঙে উচ্চারণ করতে পারি না। তো এই স্বরধ্বনিটি ধ্বনি রয়েছে কিন্তু এটির কোনো বর্ণ নেই, অর্থাৎ এটার বর্ণমালায় আমাদের স্থান পায়নি, শুধু আমাদের মুখেই স্থান পেয়েছে, এর জন্য কোনো বর্ণ আমরা লিখি না। তো এই যে এই কয়টা, অর্থাৎ অ, আ, হস্যই, হস্যু ও এ, এটা আগে লিখি, এ,
ও, এ ও আর এ, অর্থাৎ কটা মৌলিক স্বর হচ্ছে? 1 2 3 4 5 6 7। এই 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বর, 7টি মৌলিক স্বরধ্বনি। 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বর বা মৌলিক স্বরধ্বনি। এরপরে রয়েছে আমাদের, হ্যাঁ তাহলে বোঝা গেল মৌলিক স্বরধ্বনি এটি কিন্তু আসে যে আমাদের বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। 7টি কি কি? অ, আ, হস্যই, হস্যু, এ ও এ। এবার আরেকটি হচ্ছে অর্ধ, অর্ধ স্বরধ্বনি বা অর্ধস্বর, অর্ধস্বর। অর্ধ অর্থাৎ অর্ধেক স্বর। অর্ধেক স্বর কেন বলে? যেমন ধরো তোমরা উচ্চারণ বললে যে এই ঝাউ বনে যেও না, ঝাউ। বা ধরো বললে ভাই, হ্যাঁ, এই যে ঝাউ, ভাই, এগুলো দেখো এক দল। আমরা আগের ক্লাসে দল পড়েছি। দিও, তো এইগুলো বা দাও, এইগুলো কি হচ্ছে দেখো, এই এই স্বরবর্ণগুলো, ও, হর্ষ, এটা তো একটা স্বরবর্ণ, হর্ষই, এটাও একটা স্বরধ্বনি, এটাও স্বরধ্বনি, এটাও স্বরধ্বনি, এটাও স্বরধ্বনি, এটাও স্বরধ্বনি। এই যে স্বরধ্বনিগুলি, এই স্বরধ্বনিগুলি তুমি আলাদা করে ভাঙো। দল যদি এটি দুটি দল হয় না, এটি একটি দল, ঝাউ দল হিসেবে বললে পরে সেটা কি হবে? ঝাউ কিন্তু একটি দলই হবে, এবং এটিও একটি দল হবে, এটিও একটি দল হবে, এটিও একটি দল হবে। তো এই একটি দল, একটি ধ্বনি, অথচ এটি স্বরধ্বনি, অথচ এটি আলাদাভাবে একা উচ্চারিত হচ্ছে না। এটি যেন এই ওটা যেন এই দিও, এই দিয়ের উপরে নির্ভর করছে, অথচ এটি একটি স্বরধ্বনি। আলাদা করে ও যদি আমি উচ্চারণ করি, এখানে এটি একটি মৌলিক স্বর। এবং এই হর্ষ, ঝাও, এটি আলাদাভাবে যদি আমি উচ্চারণ করি তাহলে এটি আলাদা একটি মৌলিক স্বর, কিন্তু এটি এইখানে এর উপরে নির্ভর করছে। তো এখানে এ যেন অর্ধেক উচ্চারিত হচ্ছে, এবং মানে এ আলাদাভাবে একটি দল গঠন করে উচ্চারিত হচ্ছে, তাই তো? একটি দল, এটাও একটি দল, তো একটি দল গঠন করে এই ধ্বনিটি উচ্চারিত হচ্ছে, কিন্তু আলাদাভাবে এর কোনো মানে এখানে উচ্চারিত হতে পারছে না। এই ধরনের শব্দগুলিকে বলা হয় অর্ধস্বর। এই অর্ধস্বর। তো এই অর্ধস্বরের সংখ্যা এখানে কোনো বাংলায় কটি কটি স্বর এরকম ভাবে উচ্চারিত হয়? এই হর্ষই, হর্ষু, এ ও, এই 4টি হচ্ছে বাংলায় অর্ধস্বর। 4টি হচ্ছে অর্ধস্বর। এই 4টি অর্ধস্বর এইভাবে এক দল হয়ে এগুলি উচ্চারিত হয়। এরকম বহু শব্দে এরা তৈরি করে, এরাই তৈরি করে। অ বা আ কিন্তু এখানে এভাবে কখনো দেখবে না যে দল তৈরি করছে একটি দল। তো এই ক্ষেত্রে এগুলিকে বলা হচ্ছে অর্ধস্বর বা অর্ধ স্বরধ্বনি। এরপরে আরেকটি এখানে যৌগিক, যৌগিক স্বরধ্বনি। আরেকটি রয়েছে তোমার, এটা হচ্ছে মিশ্র। তো এখানে আর যৌগিক স্বরধ্বনি বোঝানোর জায়গা নেই, আমি এখানে বলছি যৌগিক স্বরধ্বনি। এই যৌগিক স্বরধ্বনি কাকে বলে? আমরা যৌগ এই শব্দটা বা যৌগিক সংখ্যা, যেমন আমরা মৌলিক সংখ্যা শুনেছি, তেমন আমরা যৌগিক সংখ্যা শুনেছি। এই যৌগিক সংখ্যাটাও অনেকটা এরকম। যৌগিক স্বরধ্বনি কোনগুলো? যৌগিক স্বরধ্বনিকে বিভাজন করা হয়, অর্থাৎ স্বরধ্বনিকে বিভাজন করা যায়, তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলি। এই যৌগিক স্বরধ্বনিতে একটি মৌলিক স্বরধ্বনি থাকে,
একটি মৌলিক স্বরধ্বনি থাকে, তার সঙ্গে যুক্ত হয় একটি অর্ধস্বরধ্বনি, একটি অর্ধস্বর। একটি মৌলিক স্বর আর একটি অর্ধস্বর মিলিত হয়ে তোমার তৈরি হয় যৌগিক স্বরধ্বনি। যেমন কিরকম উদাহরণটা হবে, যেমন ধরো একটি মৌলিক স্বর, একটি মৌলিক স্বর হচ্ছে অ, একটি অর্ধস্বর হচ্ছে হস্যই, দিয়ে তৈরি হচ্ছে ওই। আবার একটি মৌলিক স্বর হচ্ছে ও, আর একটি অর্ধস্বর হচ্ছে ও, হস্যু, দিয়ে তৈরি হচ্ছে ওই। আমরা এই যে ওই উচ্চারণ করি, ওই উচ্চারণ করলে দেখবে আসছে ওইটা একটি স্বরধ্বনি, এটি শ্বাসবায়ুর মানে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না ওই। কিন্তু এই ওইটা বলতে গেলে আমরা অ আর হস্যই উচ্চারণ করি, প্রথমে অ তারপরে হস্যই। ঠিক তেমনই এই ও ও উচ্চারণ করতে গেলে আমরা প্রথমে ও তারপরে হস্য উচ্চারণ করি, ও হস্যু। তো এইটাকে বলা হচ্ছে যৌগিক স্বর। আবার এইরকম অনেক স্বর রয়েছে যেগুলোকে আমরা যৌগিক স্বর বলতে পারি। বাংলা ভাষায় এরকম যৌগিক, যেমন ধরো হস্যই হস্যই, হস্যই হস্যু, হস্যই আ, এই, এটি দুটি মৌলিক স্বর মিলিয়ে এই, এ, এও, এগুলি হচ্ছে যৌগিক স্বর। এই যৌগিক স্বরের মধ্যে ধরো এই শব্দটা এই, এটা অর্ধস্বর, এটা অর্ধস্বর, এটা অর্ধস্বর, এটা অর্ধস্বর, এটা অর্ধস্বর। হ্যাঁ, তো এই একটি মৌলিক স্বর এবং একটি অর্ধস্বর মিলিয়ে এরকম যৌগিক স্বর মানে তৈরি হয়। বাংলা ভাষায় অন্তত 18টি, কারোর বক্তব্য অনুযায়ী তার বেশি, কারোর 27টি, কারোর বক্তব্য অনুযায়ী 17টি এরকম যৌগিক স্বর রয়েছে বাংলা ভাষায়। যৌগিক স্বর কেউ বলেন যে 18টি রয়েছে, কেউ বলেন 24টি রয়েছে, কেউ বলেন 17টি রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম। কেউ ধরো ভাত, চায়, এইগুলিকেও যৌগিক স্বরের মধ্যেই মানে ধরছেন। যেমন ধরো সরি, ভাত, ভাই, 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 এখানে আ আর প্লাস হস্যই রয়েছে, কেউ এইটাকে যৌগিক স্বর ধরছেন, কেউ বলছেন না এটাকে আমি যৌগিক স্বর ধরবো না, তাহলে তো বহু অসংখ্য সংখ্যা রয়েছে। তো মোটামুটি ইয়ে করা যায় যে 18টি থেকে মানে থেকে 25টি মতো যৌগিক স্বর বাংলা ভাষায় রয়েছে। এরপরে হচ্ছে মিশ্র ধ্বনি বা মিশ্র স্বরধ্বনি। মিশ্র ধ্বনি, মিশ্র অর্থাৎ মিশিয়ে, মিশ্র স্বরধ্বনি। বাংলা ভাষায় দুটি স্বরবর্ণ রয়েছে, যে দুটি স্বরবর্ণে এখন বর্ণমালায় সেই রকম ভাবে ব্যবহারই হয় না, এবং উচ্চারণ হওয়ার সময়ও এটার মধ্যে কিছুটা ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে এটা উচ্চারিত হয়, ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত না হয়ে এটা উচ্চারিত হতে পারে না। যেমন একটি হচ্ছে রি এবং আরেকটি হচ্ছে লি। লি এর ব্যবহার প্রায় আমরা দেখতেই পাই না এখন। রি এর যদিও কিছু ব্যবহার রয়েছে, ঋষি, ঋষভ, এই বিভিন্নভাবে রি এর ব্যবহার আমরা তাও দেখতে পাই, কিন্তু এই বর্ণমালায় এই দুটি শব্দ উচ্চারিত হতে গেলে রি উচ্চারণ হয় রয়ের মতো, রয়ের সঙ্গে, আর লি হয় লয়ের সঙ্গে উচ্চারিত হয়, যুক্ত হয়ে উচ্চারিত হয়। তো এই শব্দ দুটিকে বলা হয় মিশ্রধ্বনি। তাহলে বাংলা ভাষায় মিশ্রধ্বনি কটি আছে? দুটি। যৌগিক ধ্বনি 18 থেকে বা 17 থেকে বলে দাও, এক মানে সর্বকম ডক্টর পবিত্র সরকার বলেছিলেন 17টি, 17 থেকে 25টি, এবং যৌগিক মৌলিক স্বর রয়েছে 7টি, আর অর্ধস্বর রয়েছে 4টি। আর বাংলা ভাষায় বর্ণমালায় বর্ণ রয়েছে 12টি। হ্যাঁ, বর্ণমালায় স্বরবর্ণ 12টি হলো।
এবার আনুনাসিক বা সানুনাসিক, এখানে বলেছিলাম আনুনাসিক বা সানুনাসিক শব্দ স্বরধ্বনি, এখানে আসি আনুনাসিকে। আনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি। আনুনাসিক আনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি, অনেকগুলি স্বরধ্বনি আছে যেগুলো উচ্চারণ করতে গেলে বাতাসটা মুখ এবং নাক এই দুটো দিয়েই বের হয়, তাদেরকে বলা হয় যে আনুনাসিক স্বরধ্বনি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় নাক এবং মুখ দিয়ে বাতাস নির্গত হয়। নাক এবং মুখ দিয়ে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস নির্গত হয় তাকে আমরা বলি আনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি। যেমন ধরো আমরা বলি যে ডাক্তারবাবু আঁচ করেছেন, ছোঁয়াচে। এই মাথায় চন্দ্রবিন্দু থাকবে, দেখবে এই সানুনাসিকটা আমরা বোঝাতে গেলে সেটা ব্যঞ্জন বর্ণই হোক কি স্বরবর্ণই হোক মাথায় চন্দ্রবিন্দু দিই। যেমন ধরো দন্তেন্য থেকে আর উচ্চারণটা একটু নাকের মধ্য দিয়ে আসে, তার জন্য এটা মানে নয়ের মতন উচ্চারণ হয় বা নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়। এই যেমন ধরো কোনো একটি শব্দ দন্ত, এটাকে আমরা পরবর্তীকালে দাঁত বানিয়েছি। চন্দ্র, এটাকে পরবর্তীকালে আমরা চাঁদ বানিয়েছি, তাই তো? অর্থাৎ যে শব্দগুলো, সংস্কৃত শব্দ তো এরকম ছিল যে দন্ত, চন্দ্র, এগুলি পরবর্তীকালে যখন আমরা ব্যবহার করেছি তখন ওই যুক্ত বর্ণটাকে বাদ দিয়ে আমরা প্রথম বর্ণের মাথায় চন্দ্রবিন্দুটা দিয়ে আমরা এই বর্ণটি তৈরি করেছি। তো এই সানুনাসিক বা আনুনাসিক বর্ণগুলি উচ্চারণ করার সময় বাতাস যেহেতু নাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়, তাই এটিকে বলা হয় তোমার সানুনাসিক বর্ণ, ঠিক আছে? তাই এবং উচ্চারণটা বোঝানোর জন্য আমরা মাথায় চন্দ্রবিন্দু ব্যবহার করি। আর একটি স্বরধ্বনি রয়েছে যে স্বরধ্বনিকে আমরা বলি নিহত স্বরধ্বনি। এটিকে মানে এই ভাগের মধ্যে অনেকে ফেলেন, অনেকে ফেলেন না। আমি তোমাদেরকে বলে দিই, নিহত নয়, নিহিত স্বরধ্বনি। নিহিত স্বরধ্বনি বা অনেকে নিহতও বলে। এই স্বরধ্বনি পূর্ণ ব্যঞ্জন বর্ণ যখন আমরা উচ্চারণ করছি, পূর্ণ ব্যঞ্জন বর্ণ মানে যেমন ধরো ক, খ, গ, ঘ, চ, এই যে ব্যঞ্জন বর্ণগুলো যখন উচ্চারণ করছে একটু টেনে উচ্চারণ করো, ক, অ আসছে। খটাও এরকম করলে অ আসবে, খ, গ, ঘ, শেষে দাঁড়াচ্ছে কোথায়? অ। অর্থাৎ এই যে কয়ের সঙ্গে অ উচ্চারণ হচ্ছে, ক্ষয়ের সঙ্গে অ উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা এগুলিকে তো বর্ণ যখন লিখি, যখন ধরো আমরা বাচ্চাদেরকেও পড়াই, যখন পূর্ণ ব্যঞ্জন বর্ণটা উচ্চারণ করি, ক, খ, গ, ঘ, যত ছোটই ব্যবহার করি, যখন শুধু এই ধ্বনিটি বেরোচ্ছে, ক ধ্বনিটি বেরোচ্ছে, সে একা বেরোতে পারছে না, তাকে এই স্বরবর্ণের সাহায্য নিতে হচ্ছে বা স্বরধ্বনির সাহায্য নিতে হচ্ছে। এই ব্যঞ্জন বেরোতে গেলে তাকে এই ধ্বনির সাহায্য নিতে হচ্ছে। তো পূর্ণ ব্যঞ্জনের মধ্যে একটি অ লুকিয়ে থাকে, অনেকগুলি পূর্ণ ব্যঞ্জনের সঙ্গে একটি অ লুকিয়ে থাকে। এটিকে বলা হয় তোমার নিহিত বর্ণ। তাহলে অকে বলা হয় নিহিত বর্ণ। আজকের মতো এটুকুই। পরের দিন আবার তোমার এই উচ্চারণের সময় অনুযায়ী স্বরধ্বনিকে মানে কয় ভাগে ভাগ করা যায়, কিভাবে ভাগ করা যায়, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আজকের বোঝানোটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো। আজকের মতো এটুকুই। টাটা, ভালো থেকো।